শুরু করতে চলেছি আজকের ক্লাস বাংলা ব্যাকরণের ওপর। বাংলা ব্যাকরণের ওপর আজকে আমি দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি। ঠিক আছে, দ্বিতীয় পর্বের ক্লাস দেখো, আজকে হলো বাংলা ব্যাকরণের ওপর দ্বিতীয় পর্বের ক্লাস। দ্বিতীয় পর্ব। আচ্ছা, দ্বিতীয় পর্বে কি আছে দেখো, পদের শ্রেণী বিভাগ। তোমরা প্রত্যেকে জানো আমি প্রথম পর্বে পদ পড়ানোর সময় আমি তোমাদের পড়িয়েছিলাম যে পদ কাকে বলে, পদ কীভাবে গঠিত হয়, এছাড়া পদ বাক্যে কিভাবে প্রয়োগ করা হয়, শব্দের সাথে বিভক্তি যুক্ত করে কিভাবে পদ গঠিত হয়, এই সমস্ত কিছু আলোচনা করেছিলাম প্রথমের ক্লাসে। সেকেন্ড ক্লাসে আমি একটা বিশেষ্য পদ সম্পর্কে আলোচনা করেছিলাম। বিশেষ্য কত রকমের পদ হয় দেখো, পদের শ্রেণী বিভাগে পদ 5 প্রকার। ঠিক আছে, 1 হলো বিশেষ্য পদ, 2 হলো বিশেষণ পদ, 3 হলো সর্বনাম পদ, 4 হলো অব্যয় পদ, আর 5 হলো ক্রিয়াপদ। তাই তো আমি বলেছিলাম যে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ আর অব্যয় পদ এই 4টেকে একত্রে করলে হয় নাম পদ। তাই তো, আর ক্রিয়াপদ হলো আলাদা পদ। ক্রিয়াপদ হলো আলাদা পদ। চলে যাচ্ছি দেখো বিশেষ্য পদের শ্রেণী বিভাগে। বিশেষ্য পদের শ্রেণী বিভাগে দেখলে আমরা দেখব বিশেষ্য পদকে কটা ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ্য পদকে কিন্তু 6 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, 2 নম্বর হলো শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ, 3 নম্বর হলো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য পদ, 4 নম্বর হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ, 5 নম্বর হলো ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ, 6 নম্বর হলো গুণবাচক বিশেষ্য পদ। এবার তোমাদের সুবিধার্থে আমি এইখানে 6টা পদের প্রকারভেদী মানে 6টা বিশেষ্য পদকেই এখানে রেখেছি। তারপরে আমি একটা বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব যাতে তোমাদের অসুবিধে না হয় কোথাও। 1 নম্বর নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ আমি আলোচনা করে দিয়েছি আগের ক্লাসে, দেখে নিও। ঠিক আছে, প্রথম পর্বের ক্লাসে। 2 নম্বর হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ। এই শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ আজকে আমি আলোচনা করব। দেখো, শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ কি? সংজ্ঞা: যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, পর্বত, এটা পর্বত, হ্যাঁ পর্বত ইত্যাদির সাধারণ নাম বোঝায় তাকে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ বলা হয়। যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, পর্বত ইত্যাদির সাধারণ নাম বোঝায়। দেখো, আমি বলেছিলাম নামবাচক বিশেষ্য পদ কোনগুলো। যখন এই যে নামবাচক বিশেষ্য পদ বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ দেখবে, আগের ক্লাসে আমি পড়িয়েছি, সেখানে কোনো নামকে উল্লেখ করা হচ্ছে, কোনো ব্যক্তি মানুষের নামকে এখানে উল্লেখ করা হয়। কোনো পর্বতের নাম বা পাহাড়ের নাম, যেমন দ্য হিমালয়া। ঠিক আছে, দ্য হিমালয়া, দ্য গঙ্গা, এইগুলো হচ্ছে নামবাচক বিশেষ্য পদ, আমি আলোচনা করেছি। আজকে হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য পদ। আমরা কিন্তু কোনো পর্বতের বা পাহাড়ের নাম নিচ্ছি না, কোনো নদীর নাম নিচ্ছি না, কোনো ব্যক্তির নাম নিচ্ছি না, কোনো প্রাণীর নাম নিচ্ছি না, কোনো জায়গার নাম নিচ্ছি না, এইগুলো সবসময় আমরা সাধারণভাবে বলছি যে পর্বতে পাম গাছ আছে, মানে যে কোনো পর্বতেই হতে পারে, বা নদীটা বেশ স্রোতস্বিনী, এটা আমরা বলতে পারি, বা নদীর ধারা খুব প্রবল, এই রকম নদীর ধারা উৎসব বলতেই পারি, নদীর কুটিল আবর্তে, এইরকমভাবে আমরা বলতে পারি। বা নদীকে দিয়ে আমরা অনেক কিছু বলতে পারি। নদীর জলধারা খুব তীব্র বেগে যাচ্ছে, নদী খুব তীব্র বেগে বইছে। ঠিক আছে, এইভাবেও আমরা বলতে পারি। এছাড়া বলতে পারি জায়গার নাম, যে ওই জায়গাটাতে কিন্তু মানে ওই জায়গার বিশেষ কোনো নাম, স্পেসিফিক্যালি কোনো নাম নিচ্ছি না, নদীর স্পেসিফিক্যালি কোনো নাম নিচ্ছি না। নদীর জলধারা তীব্র বেগে বয়ে চলেছে, নদীর গতিপথ রুদ্ধ করা যায় না, মানে যে কোনো নদী।
তাই তো? যে কোনো নদীর কথা এখানে বলা হচ্ছে, কোনো নদীর নাম নেওয়া হচ্ছে না, জায়গার নাম নেওয়া হচ্ছে না, কোনো প্রাণী বা পশুর নাম নেওয়া হচ্ছে না, কোনো ব্যক্তি মানুষের মেয়েটি খুব ভালো এই রকম যদি আমরা বলি, মেয়েটা মানে মেয়েটি না, মেয়েরা, ধরো আমি বললাম মেয়েরা, এখানে ধরো মেয়েরা বলতে যে কোনো একটা স্পেসিফিক্যালি কোনো মেয়েদের কথা মেয়ের কথা যদি আমি বলি, যে তনিমা যদি একটা নাম হয়, তনিমা মেয়েটি খুবই ভালো এরকম বললাম, তাহলে বিশেষ্য পদ এখানে তনিমা। কিন্তু আমি বললাম মেয়েদের সবথেকে ভালো গুণ হলো এই রকম, তাহলে মেয়েদের বলতে এখানে বা মেয়ে মানুষের মুখে এই কথা, মেয়ে মানুষের মুখে মানে কি ওই একটা স্পেসিফিক্যালি একজন মেয়ে মানুষকে এখানে বোঝাচ্ছে না, সব মেয়ে মানুষের কথা এখানে বলা হচ্ছে। স্ত্রীলোকের বুদ্ধি বোধহয় বড়ই কাঁচা, এইরকম যে কথাগুলো আছে, তো সেইগুলো কিন্তু সমস্ত স্ত্রী জাতিকে বোঝাচ্ছে, এখানে কিন্তু একা কোনো স্পেসিফিক্যালি কোনো নারীকে বোঝাচ্ছে না বা স্ত্রীলোককে বোঝাচ্ছে না। আশা করি বোঝাতে পেরেছি যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, পর্বত ইত্যাদি সাধারণ নাম বোঝায় তাকে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ বলা হয়। তাহলে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ বোঝা গেল। শ্রেণী, এটা কিন্তু আমাদের শ্রেণী বোঝাচ্ছে, তাই তো? মানে পর্বতের, আমরা যদি বলি পর্বতের চিরতুষারাবৃত পাহাড় মানে পাহাড় ছাড়া চিরতুষারাবৃত কিছু হয় না, তাই তো? যদি আমরা বলি নদীর জলধারা বা নদীর গতিবেগ না, নদীর জলধারা রুদ্ধ করা যায় না বা নদীকে বাধা দেওয়া যায় না, আপন বেগে নদী চলছে, সেখানেও কিন্তু নদীর সব ধরনের নদীকে এখানে বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছো? এই হলো ব্যাপার। যেমন উদাহরণ হচ্ছে, দেখো 1 নম্বর, মানুষ মরণশীল। আমরা যদি বলি সাধারণভাবে আমরা বলছি, এখানে কিন্তু কোনো মানুষের নাম নিচ্ছি না, আমরা কি কোনো ব্যক্তি মানুষের, সব মানুষের কথাই এখানে বলা হচ্ছে। যেমন সমস্ত মানুষের ক্ষেত্রেই মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, তাই তো? ম্যান ইজ মর্টাল, তাহলে মানুষ হলো মরণশীল। 2 নম্বর হলো লোকের কথায় কান দিও না, মানে একটা যে কোনো স্পেসিফিক্যালি লোকের কথা এখানে বলা হচ্ছে না, এখানে অনেক লোকের কথা বলা হচ্ছে, বলছে মানে একজনকে বলা হচ্ছে, তো লোক তো অনেক কথাই বলবে, সমাজে লোকের কথায় কান দিও না, এই হচ্ছে ব্যাপার। এই হলো উদাহরণ, 2য় উদাহরণ। 3য় উদাহরণ দেখো, রাস্তায় হকার বসা তুলে দেওয়া হয়েছে। রাস্তায় হকার বসা তুলে দেওয়া হয়েছে কেন? হকার হচ্ছে অনেক হকার, তাই তো? একটা স্পেসিফিক্যালি কোনো হকারের কথা বলা হচ্ছে না, হকার এখানে রাস্তার সমস্ত হকারদের কথা এখানে বলা হচ্ছে, তাহলে রাস্তায় হকার বসা তুলে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে হকার হলো এখানে বিশেষ্য পদ। সে কী ধরনের বিশেষ্য? শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ। এখানে হকারদের শ্রেণীকে বোঝানো হচ্ছে বা হকার জাতিকে বোঝানো হচ্ছে। 4 নম্বর দেখো, পাখি সব করে রব, রাতি পোহাইল। পাখিরা কলরব করে, তাহলে কি এক ধরনের পাখি কলরব করে? তা নয়, অনেক ধরনের পাখি, সব পাখি কলরব করে, তাহলে পাখি এখানে হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ, পাখি বলা হচ্ছে। এই দেখো, এবার যদি আমি বলতাম শালিক পাখি কিচিরমিচির করছে, শালিক পাখি কিচিরমিচির করছে, আমি তো নাম বলছি পাখি, যে এটা শালিক পাখি, আইডেন্টিফাই করে এটা শালিক পাখি, এটা কাক, এটা চড়ুই পাখি, তখন কিন্তু ওটা নামবাচক বিশেষ্য পদ হতো, কিন্তু এখানে যেহেতু পাখি বলেছি, সব পাখির কথাই বোঝানো হচ্ছে। 5 নম্বর দেখো, মেয়ে মানুষের বুদ্ধি নাকি কাঁচা, মানে যে কোনো একটা স্পেসিফিক্যালি মেয়েকে এখানে বলা হচ্ছে না, সব মেয়েদেরকে এখানে বলা হচ্ছে যে মেয়ে মানুষের বুদ্ধি নাকি কাঁচা, ঠিক আছে? তাহলে সব মেয়ে মানুষকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, 6 নম্বর হচ্ছে, এ কাজ স্ত্রীলোকের নহে, মানে হচ্ছে স্ত্রীলোক বলতে যে কোনো সব স্ত্রীলোককেই বোঝানো হচ্ছে, স্ত্রী জাতিকেই বোঝানো হচ্ছে। 7 নম্বর, নদী তার এই কথাটাই আমি বলতে গেলাম, তখন নদী নিয়ে আমি অনেকগুলোই বলতে গেছি, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো, নদী নিয়ে অনেকগুলো উদাহরণই আমি দিতে গেছিলাম। এই উদাহরণটা আরও তোমরা ভালো করে প্রপার বুঝতে পারবে, সেটা হচ্ছে যে নদী তার আপন বেগে চলতেই থাকে, তো যে কোনো নদী তার আপন বেগে চলে, কোন নদী থেমে গেছে, তাই না? আমি নদীর গতিধারা বা নদীর বেগকে রুদ্ধ করা যায় না, নদী তার আপন বেগে চলতেই থাকে, তাই তো?
এখানে যে কোনো নদীর কথা বলা হচ্ছে, নাম নেওয়া হয়নি। গঙ্গা বলা হয়নি, পদ্মা বলা হয়নি, মেঘনা বলা হয়নি, তিস্তা বলা হয়নি, শতদ্রু বলা হয়নি, তোর্সা বলা হয়নি, এরকম কিছু বলা হয়নি। সব নদী, এই এতগুলো যে নদীর নাম বললাম, সব নদী কিন্তু এই একটা নদীর বলার মধ্যেই কিন্তু এই একটা বাক্যের মধ্যে সব নদী আছে। আচ্ছা, 8 নম্বর দেখো, চির তুষারাবৃত পাহাড়ে সবুজের সমারোহ। সবুজের সমারোহ, সবুজ বলতে এখানে কিন্তু গাছের কথা বলা হয়েছে। এখানে দেখো সবুজ যে সবুজটা কিন্তু বিশেষ্য পদ নয়, ঠিক আছে? তোমরা প্রত্যেকে জানো সবুজ কিন্তু বিশেষ্য পদ হবে না। সবুজ যদি কারোর নাম হয় তখন সেটা বিশেষ্য পদ, নামবাচক বিশেষ্য পদ হবে, কিন্তু সবুজ কখনোই বিশেষ্য পদ নয়, সেটা হবে বিশেষণ পদ, তাই তো? কেননা গাছ, আমি যদি একটা গাছ বলি তখন সেটা কিন্তু বিশেষ্য পদ, শ্রেণীবাচক বিশেষ্য পদ। আমরা গাছকে যখন বলবো একটা নাম, বট গাছ, তখন সেটা নামবাচক বিশেষ্য পদ, তাই তো? কিন্তু যদি শুধু গাছ বলি তাহলে সেটা শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদের মধ্যে পড়ছে। আর যদি সবুজের সমারোহ বলে থাকি তাহলে সেটা কিন্তু কী হবে, বিশেষ্যের বিশেষণ হয়ে যাবে, তাই তো? বিশেষ্যের বিশেষণ হয়ে যাবে। যখন বিশেষণ পদ পড়াবো তখন আমি বুঝিয়ে দেব। এখন দেখো, চির তুষারাবৃত পাহাড়ে সবুজের সমারোহ। পাহাড়টা কি? চির তুষারাবৃত মানে পাহাড়ে গেলেই তো বরফ জমে, তাহলে সব ধরনের সব পাহাড়ে, সব ধরনের নয়, সব পাহাড়েই কিন্তু বরফ জমে, তাই চির তুষারাবৃত পাহাড়, বুঝতে পেরেছো? তাহলে পাহাড়টা হচ্ছে এখানে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ। 9 নম্বর দেখো, গ্রামের পথ বড্ডই পিচ্ছিল। গ্রামের পথ বলতে আমি তো যে কোনো একটা গ্রাম বলতে পারতাম, যে কোনো একটা গ্রামের নাম নিতে পারতাম, তাই না? বকুলপুর গ্রাম দিতেই পারতাম, তাই তো? কিন্তু আমি তো দিইনি। আমি বলছি গ্রামের পথ বড্ডই পিচ্ছিল, মানে সব গ্রামের পথই কিন্তু পিচ্ছিল হয়ে থাকে। সব গ্রামের পথ পিচ্ছিল, এখানে অনেকগুলো গ্রামের কথা বোঝানো হচ্ছে। গ্রামের পথ খুবই পিচ্ছিল, বড্ডই পিচ্ছিল। 10 নম্বর, এই খড়কুটোকেই আঁকড়ে ধরা মানুষের জীবন, মানে সব মানুষকেই বোঝানো হচ্ছে এখানে, সব ধরনের মানুষকেই বোঝানো হচ্ছে। এখানে স্পেসিফিক্যালি একটা মানুষকে বলা হচ্ছে না, তুমি আমি সবাই এই মানুষের আন্ডারেই পড়ি বা অধীনেই আসছি। যেমন দেখো, এই খড়কুটোকে আঁকড়ে ধরা মানুষের জীবন, ঠিক আছে? 11 নম্বর, পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো। এবার কোন পশুরা সেটা কিন্তু এখানে মেনশন করা নেই। কোন পশু? বাঘও হতে পারে, বাঘও তো গুহায় থাকে। সিংহ হতে পারে, সেও তো গুহায় থাকে। অন্য পশুও হতে পারে, সেও তো গুহায় থাকে। পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো, তাহলে এখানে কিন্তু স্পেসিফিক্যালি কোনো পশুর নাম নেওয়া হলো না, শুধু বলা হলো পশুরা। তার মানে এখানে শ্রেণীবাচক, মানে পশুদের দলকে বোঝানো হচ্ছে, তাই তো? ব্যাস। 12 নম্বর দেখো, ধর্ম বদলালেও কিন্তু চরিত্রে কোনো আঁচ আসে না। ধর্ম বলতে, ধর্ম বদলানোর মানে কি? আমি হিন্দু ধর্ম থেকে মুসলমান হতেই পারি, মুসলমান থেকে আমি হিন্দুত্বে আসতেই পারি, আমি খ্রিস্টানেও যেতে পারি। কেন? মাইকেল মধুসূদন দত্ত তো হিন্দু ছিলেন, উনি তো গিয়েছিলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত হিন্দু ছিলেন, উনি তো খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন কি না? তাহলে ধর্ম বদলাচ্ছে। আমি কি বলছি যে কোনো স্পেসিফিক্যালি কোনো ধর্ম কি আমি মেনশন করছি যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, আমি কি বলছি ইসলাম ধর্ম? আমি কি বলছি না। চরিত্রে কোনো আঁচ আসে না, মানে কার চরিত্রে? মানুষের চরিত্রে। এখানে মানুষের চরিত্র মানে সব ধরনের মানুষের কথা বলা হচ্ছে, কিন্তু মানুষটা এখানে উচ্চ। চরিত্র মানেই তো মানুষই হবে, চরিত্র মানে তো আর পশু পাখি হবে না, বুঝতে পেরেছো? তাহলে ধর্মটা এখানে কিন্তু শ্রেণীবাচক বিশেষ্য পদ। যদি আমি বলতাম যে হিন্দু ধর্ম, সনাতন হিন্দু, আমাদের সনাতন হিন্দু ধর্ম, যদি বলতাম হিন্দুদের চিরকালীন সনাতন ধর্ম, এরকম আমি বলতাম। হিন্দু কথাটা আমি তো বলে দিচ্ছি, হিন্দু ধর্ম সনাতন ধর্ম যদি বলতাম, তাহলে হিন্দু ধর্মটা হতো এখানে শ্রেণীবাচক বলছি, নামবাচক বিশেষ্য পদ, কারণ হিন্দু কথাটা তো আমি মেনশন করে দিচ্ছি। আর ধর্ম যেহেতু আছে, সেই কারণে কোনো ধর্ম যদি আমি না মেনশন করি তাহলে সেটা হবে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ। আচ্ছা, 13 নম্বর, গাছের পাতা আবার কখনো হলুদও হয়ে যায়। গাছের পাতা আবার কখনো হলুদও হয়ে যায়। কোন গাছের পাতা? দেখো, সব গাছের পাতাই কিন্তু হলুদ হয় নাকি? যে গাছের পাতা বুড়িয়ে গেছে, সেই গাছের পাতা, যে কোনো গাছের পাতা বুড়িয়ে গেলেই তো সে হলুদ হয়ে যায়, হয় না? তোমাদের বাড়িতে দেখবে, যে কোনো গাছে দেখবে বুড়িয়ে গেলে গাছের পাতা হলুদ হয়ে যায়, হলদেটে ভাব, সেই গাছের পাতা আবার ঝরে যায়। পাতা ঝরার সময়, পাতা ঝরার মরশুম শীতকাল, তখন ঝরে যায়, আবার নতুন পাতা গজায়, তাই তো? তা যে কোনো গাছ হতে পারে। পাতা ঝরা গাছ যেগুলো হয়ে থাকে, বা এমনিও হলুদ গাছ যেগুলো হলুদ পাতা হয়ে যায়, অনেক গাছেরই হয়, সব গাছেরই হয়, বুড়িয়ে যায় গাছ। যেমন ছোট থেকে, অঙ্কুর থেকে
বড় হয়, চারা গাছ হয়, তারপর বড় গাছ হয়, সেও তো বুড়ো হয়, গাছ তো বুড়ো হয়। আবহমান কবিতায় তোমরা নিশ্চয়ই জানো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা। নোটে গাছটি বুড়িয়ে গেল কিন্তু মুড়িয়ে গেল না, তাই তো? নোটে গাছটা বুড়িয়ে গেছে মানে পাতা হলুদ হয়ে গেছে, নানা রকম বা ঝুঁকে পড়েছে, এইভাবে বোঝা যায় গাছ কিভাবে বুড়িয়ে গেল। 14 নম্বর দেখো, জাতিকে নাড়া দিতে হবে। জাতি মানে কোন জাতিকে নাড়া দিতে হবে? কোন জাতিকে নাড়া দিতে হবে? মনুষ্য জাতিকে নাড়া দিতে হবে। মনুষ্য জাতিকে নাড়া দিতে হবে, তার মানে সকল, তুমি মানুষ, আমি মানুষ, যে মুসলিম, যে খ্রিস্টান, সবাই মানুষ, তাই না? আমরা মানুষ, তো সেই মানুষকে নাড়া, সেই জাতিকে নাড়া দিতে হবে। জাতিকে বলতে হবে, মানুষকে নাড়া দিতে হবে এভাবে না, জাতিকে নাড়া দিতে হবে, সমগ্র মনুষ্য জাতিকে নাড়া দিতে হবে। আচ্ছা, এবার দেখো, মঠে আজ আরতি। কোন মঠে আজ আরতি? মঠে কথাটা কিন্তু না শ্রেণীবাচক বিষয়। মঠ তো অনেক ধরনের, রামকৃষ্ণ মঠ আছে, বিবেকানন্দ মঠ আছে, নেই? এছাড়া তো সারদা দেবীর মঠ আছে, মঠ নেই? অনেক মঠ আছে। মঠ এবার কোথায় কোথায় আছে? না, হাওড়ায় মঠ আছে, তারপরে কোথায় কোথায় আছে? নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে মঠ আছে, অনেক জায়গায় মঠ আছে। তো কোন মঠ? বা ঠাকুর থেকেই আমরা বললাম, এখানে ধরো মঠাধ্যক্ষ দেখবে রামকৃষ্ণ দেবের মঠ আছে, কেন আর মঠ নেই? সারদা দেবীরও তো মঠ আছে, এছাড়া বিবেকানন্দের মঠ আছে। তো মঠে আজ আরতি, তো এখানেও কিন্তু মঠ, আমি কিন্তু বলে দিচ্ছি না আজ রামকৃষ্ণ মঠে আরতি হবে, বলছি না বেলুড় মঠ, আমি বলছি বেলুড় মঠ বলে কি আমি মেনশন করছি? বেলুড় মঠ রামকৃষ্ণ দেবেরই মঠ, বেশিরভাগ রামকৃষ্ণ দেবেরই মঠ, কিন্তু বেলুড় যখন বলবো তখন হাওড়ার বেলুড় মঠই বোঝাবে, তাই তো? আমি যদি বলি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ মঠ, যদি বলি রামকৃষ্ণপুর মঠ, নরেন্দ্রপুরের যে রামকৃষ্ণ মঠ, আমি সেটাও তো বলছি না, আমি মেনশন করছি না, জায়গার নাম মেনশন করছি না। জায়গার নাম মেনশন যখন করতাম তাহলে কিন্তু হয়ে যেত কি নামবাচক বিশেষ্য পদ, তাই তো? কিন্তু আমি বলছি মঠে আজ আরতি। কোন মঠে আরতি এখানে বোঝা যাচ্ছে না, যে কোন সব মঠে আরতি হবে, আজকে সব মঠে আরতি হবে, তাহলে হচ্ছে এটা শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? কোথাও বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এরপর দেখো, নির্দিষ্ট করে বিশেষ্য পদকে বোঝাচ্ছে না। এখানে কি কোথাও নদীকে যখন বললাম নির্দিষ্ট করে, কি কোনো নদীকে বোঝালো? নির্দিষ্ট করে কোনো নদী, এতগুলো নদীর নাম নিয়েছি আমি, একটা নদীকেও কি নির্দিষ্ট করে বুঝিয়েছে? নদীতে বাঁধ দেওয়া হয়, যদি আমি বলি নদীর ওপর বাঁধ দেওয়া হয়, বা নদীর ওপর ওভারব্রিজ তৈরি করা হয়, যে কোনো নদীর ওপরই হতে পারে, অনেক নদী আছে যার ওপর বাঁধ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি স্পেসিফিক্যালি বলছি না নর্মদার ওপর বা দামোদর নদীর ওপর বাঁধ দেওয়া হয়েছে। যদি নাম মেনশন করতাম তাহলে কিন্তু অবশ্যই সেটা নির্দিষ্ট করে বলে দিতাম। এখানে কিন্তু বিশেষ্য পদকে বোঝানো হচ্ছে না, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। কোনো পর্বত যদি বা পাহাড় যদি, হিমালয় বা কাঞ্চনজঙ্ঘা, বা যদি আমি নন্দা দেবী বলতাম তাহলে তোমরা বুঝতে পারতে, ও আচ্ছা নন্দা দেবীতে এখন সবাই যাচ্ছে, এই একটা ব্যাপার, তাই না? সাধারণভাবে পদকে নির্দেশ করছে পদকে, মানে পাহাড় মানে সব পাহাড়, পর্বত মানে সব পর্বত, এই যে সব নদী, সব মানে মানুষ বলতে এখানে সব ধরনের, সব মানুষকেই বোঝানো হচ্ছে, ধরনটা নয়, সব মানুষকে বোঝানো হচ্ছে, সর্বধর্মের সর্বজাতের মানুষকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? সব মানুষকে বোঝানো হচ্ছে সাধারণভাবে। লোক বললে সব লোককেই বোঝানো হচ্ছে, স্পেসিফিক্যালি একজনকে নয়। সেই জন্য মানুষ, লোকের, হকার, পাখি, মেয়ে মানুষ, স্ত্রী লোক, নদী, পাহাড়, গ্রামের পথ, মানুষের, পশুরা, ধর্ম, জাতি, গাছের পাতা, জাতিকে, এছাড়া মঠে ইত্যাদি শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদ। এই গেল শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য পদের আলোচনা। আশা করছি তোমাদের আর কোথাও গোলাবে না, বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়। আমি বিশেষ্য পদের আলোচনায় নামবাচক এবং শ্রেণীবাচক আলোচনা করে দিলাম। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য পদের ওপর আলোচনা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই ক্লাস। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে ক্লাসটা অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর কি করবে, বেল আইকন দিয়ে রাখবে চ্যানেলটা, তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পর ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার পরে তোমরা জয়েন করে নিও, অ্যাটেন্ড করো ক্লাসগুলো, কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আর পরের ক্লাসের জন্য ওয়েট করো, পরের ক্লাসে আলোচনা করব বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য পদ, ঠিক আছে?
থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।